নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে আসছে এবং সেই দুর্নীতি কাণ্ডের মাথা হিসেবে যারা উঠে আসছেন তারা হচ্ছেন তৃণমূলের নেতা। যে তৃণমূল কংগ্রেস দাবি করে থাকে তাদের মা মাটি মানুষের সরকার চলছে, তারা 24 ঘন্টা 365 দিন শুধু মানুষের পাশে থেকে রাজনীতি করেন, দেখা যাচ্ছে সেই গরিব মানুষের পেটে লাথি মারছেন এই তৃণমূল নেতারা। গরু চুরি হোক, কয়লা চুরি হোক, শিক্ষক নিয়োগে দুর্নীতি হোক বা গরিবের চাল, ধান, গম, রেশনের আটা সমস্ত কিছু চুরি করছে এই তৃণমূলের নেতারা। ফলে বিরোধী দল ক্রমশ চেপে ধরছে এই তৃণমূল কংগ্রেসকে, যেখানেই দেখতে পাচ্ছে চোর 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 স্লোগান তুলছে। এবং বাংলার জনতাও কিন্তু দেখছে এই তোলাবাজ ফেরেববাজ নেতাগুলো যখন ধরা পড়ছে, যখন জেলে যাচ্ছে, তাদের সঙ্গে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে এবং একবার জেলে যাওয়ার পর আর কিন্তু তারা জামিন পাচ্ছে না। ফলে বাংলার মানুষের মধ্যেও কিন্তু এই চোর 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 ব্যাপারটা ক্রমশ জাঁকিয়ে বসছে এবং তারা যেখানে তৃণমূলকে দেখতে পাচ্ছে চোর চোর বলছে, যারা মুখে বলার সাহসটা দেখাচ্ছেন না তারা কিন্তু মনে মনে বলছেন সেটা এবং একদম নিশ্চিত করে দিয়েছেন যে এই সরকারকে, এই সরকারি দলকে তারা আর আগামী দিনে ভোট দেবেন না। ফলে রীতিমতো চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের, আর তাই তারা খেলা ঘোরানোর চেষ্টা করছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন, তারা একটা সাম্যবাদ নিয়ে আসার চেষ্টা করছেন। কি সাম্যবাদ? না, আমরাও চোর, কিন্তু আমাদের থেকে আরও বড় বড় চোর অন্য দলে আছে। এবং অন্য দল বলতে এক্ষেত্রে তারা বিজেপিকে বলছে। তৃণমূলকে চুরি নিয়ে প্রশ্ন করুন, তাদের ডাকাতি নিয়ে প্রশ্ন করুন, তাদের ফেরেববাজি নিয়ে প্রশ্ন করুন, দুটো উত্তর পাবেন। এক, এই যে চুরি করছে, এই যে ধরা পড়ছে, এগুলো ইন্ডিভিজুয়াল লোক করছে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কাউকে শেখায়নি তোমরা চুরি করো। অথচ চোর কারা, ডাকাত কারা? যারা মুখ্যমন্ত্রীর চারপাশে ঘুরে বেড়ান, মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে কোটি কোটি টাকা ঝেপে দেন, অথচ নাকি দল কিচ্ছু জানে না। প্রশাসনকে ব্যবহার করা হয়, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা হয় এবং তারপরেই ডাকাতিটা করা হয় সিস্টেমেটিক্যালি দিনের পর দিন ধরে, অথচ তৃণমূল কংগ্রেস নাকি কিছুই জানে না। আর নাম্বার 2, তারা এই চুরির কিন্তু কোনো জবাব দেবে না। এই চুরির জবাব না দিয়ে তারা বলবে মধ্যপ্রদেশে এই হয়েছে, উত্তরপ্রদেশে এই হয়েছে, গুজরাটে এই হয়েছে, মহারাষ্ট্রে এই হয়েছে। অর্থাৎ আমাদের থেকেও অনেক বড় বড় ঘটনা সারা দেশ জুড়ে ঘটে চলেছে, বড় বড় চুরি ডাকাতি সেখানে চলছে, এগুলোকে আপনারা ধরবেন না, এই মেসেজটা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এবার প্রশ্নটা যখন তৃণমূলকে পাল্টা করা হয় যে আপনারা তো বলেন বিজেপি খুব খারাপ, সারা দেশের তারা ক্ষতি করছে, সেই জন্য তৃণমূলকে ভোট দাও, কিন্তু যদি ধরে নিই মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে এবং অন্যান্য রাজ্যেও বড় বড় দুর্নীতি হয়েছে, তাহলেও কি তৃণমূলের এই যে চুরি, তৃণমূল নেতাদের এই যে ডাকাতি, তৃণমূল নেতাদের এই যে ফেরেববাজির জন্য জেলে যাওয়া, বাংলার মানুষকে এইভাবে ঠকানো, সেটা কি জাস্টিফাইড হয়? বুঝতে পারছে তৃণমূল নেতারা যে উত্তর দেওয়াটা ক্রমশ চাপ হয়ে যাচ্ছে এবং যে ছেলে ফোলানো উত্তর দেওয়া হচ্ছে তাতে বাংলার মানুষ ভুলছে না। তাই তাদের নতুন স্ট্র্যাটেজি শুরু হয়েছে। কি না, বিজেপির এই বঙ্গের যারা নেতা রয়েছেন তাদের দিকে আক্রমণের ঢেউটা পাল্টে দিতে হবে এবং অবশ্যই করে টার্গেট রয়েছেন শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবার। শুভেন্দু অধিকারী বিজেপির মুখ হয়ে উঠেছেন, কিন্তু তার বাবা শিশির অধিকারী বা ভাই দিব্যেন্দু অধিকারী তারা কিন্তু এখনও তৃণমূলের সাংসদ। কিন্তু তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই জানে শান্তিকুঞ্জ বাইরে যতই তৃণমূল হোক, ভেতরে কিন্তু তারা সকলেই বোধহয় বিজেপি হয়ে গেছে। অন্তত তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কথা শুনলে সেই কথায় বোঝা যায়। আর তাই তৃণমূলের চুরি ঢাকতে, তৃণমূলের এই ডাকাতিটাকে প্রলেপ দিতে, বোঝাতে তারা এবার উঠে পড়ে রেখেছেন এই বঙ্গ রাজনীতির ভীষ্ম বলা হচ্ছে যাকে, সেই মাননীয় সাংসদ শ্রী শিশির অধিকারীর পিছনে। খাতায় কলমে এখনও তিনি তৃণমূলের সাংসদ, অথচ তৃণমূল তার পিছনেই সব থেকে বেশি লেগেছে। প্রমাণ করতে চেষ্টা করছেন যে শিশির অধিকারীর একজন করাপ্টেড পার্সন। এর একটা বড় কারণ আছে। বড় কারণটা কি? বড় কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস হাত ধুয়ে পড়েছিল শুভেন্দু অধিকারীর পিছনে। যত রকমের ফলস কেস হয় শুভেন্দু অধিকারীর পিছনে তারা লাগু করার চেষ্টা করেছে। তাদের হাতে থাকা সিআইডি, পুলিশ, বিভিন্ন সেগমেন্টে তারা চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেক জায়গায় গিয়েই দেখা গেছে দিনের শেষে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী যে চোর এই জায়গাটা প্রমাণ করতে পারা যায়নি। এবং তারা যে তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনিক ক্ষমতাকে, তাদের পুলিশি ক্ষমতাকে, তাদের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারীকে মেলাইন করার চেষ্টা করছেন, এই জায়গাটা কোর্টের রায়গুলোতে ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আর তাই এবার আক্রমণটা একটু অন্যভাবে করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি শিশির অধিকারীর পিছনে লাগার চেষ্টা করেছেন। তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন শিশির অধিকারী একজন করাপ্টেড পারসন এবং অধিকারী পরিবারের মধ্যেই করাপশনটা রয়েছে। এবং যে স্টাইলে শুভেন্দু অধিকারী আক্রমণ করেন, অর্থাৎ ওই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটা বাংলার মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করছে এবং সেই সুরেই কিন্তু তৃণমূলের দিকে আওয়াজ তুলছে, ঠিক সেইভাবে অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কুণাল ঘোষ আক্রমণ করে থাকেন। এবং তিনি এবার শিশির অধিকারী, যে শিশির অধিকারী তৃণমূলের সাংসদ, যে শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়ে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন, সেই তৃণমূল জামানায় তৃণমূল সাংসদের সম্পত্তি নিয়ে একটা বড় সড়ো নাকি ধামাকা দিতে চান। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং বিভিন্ন দপ্তরে তিনি চিঠি লিখেছেন শিশির বাবুর বেশ কিছু সম্পত্তির অসঙ্গতি নিয়ে, এবং সেখান থেকে তিনি সিবিআই তদন্ত আনার চেষ্টা করছেন। ভাবুন একবার শুভেন্দু অধিকারীর ফ্যামিলিকে আটকাতে গিয়ে কুণাল ঘোষ কত দূর অবধি যাচ্ছে। যে সিবিআই তদন্ত আটকাতে মরিয়া তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় রুল চালু হয়েছে, সিবিআই নিজে থেকে এখানে কোনো তদন্ত করতে পারবে না। তদন্ত তখনই করতে পারবে যখন আদালতের নির্দেশ আসবে। আর তা সত্ত্বেও এই বাংলায় একের পর এক সিবিআই তদন্ত আটকানো যাচ্ছে না, এবং যেখানেই তদন্ত হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে ঘাপলা হচ্ছে, এবং সেই ঘাপলাবাজটা হচ্ছে একজন তোলাবাজ এবং তৃণমূলের নেতা মন্ত্রী। সেই দলটা যারা সিবিআইকে আটকাতে তৎপর, তাদের মুখপাত্র এবার শিশির অধিকারীর বিরুদ্ধে সিবিআই লাগাতে চান। কি ব্যাপার না, শিশির অধিকারী যখন 2009 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন তিনি তার হলফনামায় লেখেন যে তার সম্পত্তির মোট পরিমাণ 10 লাখ টাকার আশেপাশে। এরপর তিনি মন্ত্রী হন কেন্দ্রে, তখন ইউপিএ জামানা চলছে এবং ইউপিএ জামানায় তৃণমূল কংগ্রেসের জোটসঙ্গী কেন্দ্রে মন্ত্রিত্ব এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে পাখির চোখ করে একা পূর্ণ মন্ত্রিত্ব নিলেন। বাকি 5জন না 6জনকে প্রতিমন্ত্রী দিয়েছিলেন, যার মধ্যে শিশিরবাবুও ছিলেন। এখন যখনই মন্ত্রিত্ব নিতে হয় তখন নিজের সম্পত্তির হলফনামা জমা দিতে হয়। তো এই সময়টাতে মানে নির্বাচনের আগে 10 লাখ টাকা দেখিয়েছিলেন শিশির অধিকারী নিজের সম্পত্তি। যখন মন্ত্রী হলেন তখন তিনি নিজের সম্পত্তির পরিমাণটা দেখালেন প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। আবার যখন 2019 সালে শিশির অধিকারী নিজের নমিনেশন ফাইল করলেন সাংসদ হিসেবে তৃণমূলের টিকিটে, তখন তিনি তার সম্পত্তির পরিমাণ দেখালেন 3 কোটি টাকা। কুণাল ঘোষের প্রশ্ন, এই সম্পত্তির ওঠাপাড়া হলো কি করে, এই ঘাবলাবাজিটা হলো কি করে? এখন প্রশ্ন হচ্ছে কুণাল ঘোষের ঘুমটা আজকে এসে ভাঙল কি করে? যখন 10 লাখ থেকে 10 কোটি হলো তখন তৃণমূল কংগ্রেস কেন শিশির অধিকারীর বিরুদ্ধে স্টেপ নেয়নি? আবার যখন 10 কোটি থেকে 3 কোটি হলো তখন কেন তৃণমূল কংগ্রেস তারপরেও তাকে টিকিট দিয়েছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু কুণাল ঘোষ দেবেন না, কেননা তার আলটিমেট লক্ষ্য হচ্ছে ওই ঘোলা জলটা, সেই জলটা ঘুলিয়ে খাওয়া। এখন শিশির অধিকারীর বিরুদ্ধে তিনি এই অভিযোগটা করেছেন এবং তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেস আসলে খুব সততার প্রতীকের দল। তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকে দিয়েছে, তাই তৃণমূলের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত হয়। আর তিনি শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা বলে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, অথচ সেখানে কোনো তদন্ত করছে না। এবং এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে নিজেদের স্বার্থে, নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি, এবং বাংলায় রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে লড়তে না পেরে এই কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করছে। একটা খুব অপরিণত চিত্রনাট্য রচনার চেষ্টা করলেন। কেন্দ্রীয় দল বিজেপি তারা দুর্নীতির বিরুদ্ধে এককাট্টা। কুণাল ঘোষের এই চিঠির কালকে প্রাপ্তি স্বীকার করেছে অমিত শাহের দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর এটা বলেছে যে হ্যাঁ, কুণাল ঘোষ এরকম একটা চিঠি পাঠিয়েছেন এবং চিঠির প্রাপ্তি স্বীকার হয়েছে। সেই নিয়ে বাংলা মিডিয়ায় হইচই হয়ে গেছে, এমন একটা ভাব করা হচ্ছে যেন শিশির অধিকারীকে গ্রেপ্তার করতে চলে আসছে সিবিআই। এবার কুণাল ঘোষ জল ঘোলা করেছেন, ক্ষীর খেতে চাইছেন। এবার তিনি বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এটার প্রাপ্তি স্বীকার করেছে, এবার সিবিআই তদন্ত যদি বিজেপি আটকাতে না চায় তাহলে কেউ আটকাতে পারবে না। কি বিশাল ব্যাপার, কি বড়সড় ব্যাপার, একটা বড় বিশাল দুর্নীতি নিয়ে চলে এসছেন। কালকে একটা প্রতিবেদন করেছিলাম, তৃণমূল সরকার নিজেদের 12 বছরের জামানায় 6.5 লক্ষ থেকে 9 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে, যেটা বাংলার মানুষের প্রাপ্য ছিল। সেই টাকাটা হাওয়া হয়ে গেছে, কোথায় গেছে, কার পকেটে গেছে, সেই হিসাব কুণাল ঘোষরা দিতে পারবে না।
দিতে চায় না, তারা শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে করছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন শিশির অধিকারী এবং মুখ খুলে এমনভাবেই চেপে ধরেছেন কুণাল ঘোষদের যে এরপর তারা কোথায় মুখ লুকোবেন সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। আজকে শিশিরবাবু বলেছেন যে কার কথা বলছেন, ওই সারদা চোরের 17.5 লক্ষ টাকার রিপোর্টারের। ওই কুণাল তো সারদার টাকা চুরি করে জেল খেটে এসছে, সে এখন বক্তৃতা করছে আমার নামে। ওর কাণ্ডজ্ঞান হওয়া দরকার। একদম বাস্তব জায়গাটা তুলে ধরেছেন। এই কুণাল ঘোষ সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন কার হাতে? এই মমতা পুলিশের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটা এসআইটি গঠন করে দিয়েছিলেন, সেই এসআইটি রাজীব কুমার তিনি গ্রেপ্তার করেছিলেন কুণাল ঘোষকে, কেঁদে ভাসিয়ে ফেলেছিলেন রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে। সে রুমাল বোধহয় নিগ্রহলে জল বেরোতো, এত চোখের জল বেরিয়েছিলেন। আমাকে গ্রেপ্তার করবেন মমতা দি, করুন। গলা কণ্ঠ সবই মনে আছে কুণাল বাবু। সেই কুণাল ঘোষ এখন জাস্টিফাইড। সেই কুণাল ঘোষ এখন জাস্টিফাই করেন মমতা ব্যানার্জিকে, যে মমতা ব্যানার্জিকে তিনি বলেছিলেন সারদা কেলেঙ্কারির সব থেকে বড় বেনিফিশিয়ারি। যদি হিম্মত হয় সুদীপ্ত সেন মমতা ব্যানার্জিকে আমার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। আজকে সেই নিয়ে প্রশ্ন করুন কুণাল ঘোষকে, বলবে এটা তো আদালতের বিচারের দিন বিষয়, আমি এই নিয়ে মুখ খুলব না। আহা গো, যেন আদালতের বিচারের দিন বিষয় কোনো বিষয় নিয়ে কুণাল ঘোষ মুখ খোলেন না। যখন আদালতে গিয়ে তৃণমূল কংগ্রেস ঠাস 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 করে আইনের থাপ্পড়গুলো খায়, তখন কুণাল ঘোষ নির্লজ্জভাবে বিচারপতিদের দিকে, বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে কেন রায় দেয়নি? আরে ভ্রষ্টাচার যেখানে হয়েছে, অন্যায় যেখানে হয়েছে, আদালত তার বিরুদ্ধে কথা বলেছে। আদালত কোনো সেন্টিমেন্টে চলে না, চলে নথি, দলিল, তথ্য, প্রমাণ এইসবের উপর। আর সেখানে প্রত্যেক জায়গা থেকে দেখা যাচ্ছে যে কটা তোলাবাজ, যে কটা ফেরেববাজ, যে কটা চিটিংবাজ, সব কটা হচ্ছে তৃণমূল, আর সব কটাকে জেলে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য আইনকে নিজের হাতে তুলে দেয়। এই রাজ্যের শাসকের আইন তোলার চেষ্টা করে এবং এখানে যে আইনের শাসন আছে সেইটা প্রতিষ্ঠা করতে চায় হাইকোর্ট। সেই জন্য কুণাল ঘোষদের বড্ড রাগ। কুণাল ঘোষ সম্বন্ধে আরও বলেছেন শিশির অধিকারী, বলছে কুণাল এখন আমার জায়গা নিয়ে কথা বলছে সিবিআই চাই। বিরাট ব্যাপার। ও তো কমাস জেল খেটে এসছে, ও তো সারদা চুরির টাকার রিপোর্টার। এখন রিপোর্টাররা কত পায় জানি না, কিন্তু তিনি ছিলেন 17.5 লক্ষ টাকার রিপোর্টার। অর্থাৎ কুণাল ঘোষ যখন গ্রেপ্তার হন তখন তার মাসিক বেতন নাকি ছিল 17.5 লক্ষ টাকা। আজকের দিনে পশ্চিমবঙ্গে, মানে 10 বছর আগের ঘটনার কথা বলছি, আজকের দিনে পশ্চিমবঙ্গে কোন রিপোর্টারের মাইনে 17.5 লক্ষ টাকা? তাহলে ভাবুন একবার সেখানে কি হয়েছিল। এবং এই কুণাল ঘোষ নিজেকে রিপোর্টার হিসেবে দাবি করে, অথচ প্রকাশ্য ইন্টারভিউ বলেছে যে সারদার টাকায়, সারদার ওখানে প্ল্যানিং হয়েছিল। তারা মিথ্যা করে একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী প্রজেক্ট করার চেষ্টা করেছিলেন। এরকম কোনো ব্যাপার হাওয়াতে ছিল না, কিন্তু তারা হাওয়াটা তৈরি করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এই 17.5 লক্ষ টাকার বিনিময়ে নিজের সাংবাদিক সত্তাকে বিক্রি করে দিয়েছিলেন যে কুণাল ঘোষ। সে আজকে নাকি বড় বড় কথা বলে দুর্নীতি নিয়ে, সে নাকি সিবিআই চায়। তার সম্বন্ধে বলেছেন শিশির অধিকারী, সারদা হয়ে দালালি করে টাকা তুলেছেন, খেয়ে দিয়ে ভুঁড়ি মোটা করে ফেলেছেন। এখন একটা বয়স্ক লোককে ধরছেন, আগে জেলে ছিলেন, আবার যাবেন। আমাকে যদি ধরে নিয়ে যেতে পারে তাহলে আমার তো সেবার দরকার হবে, ও পারবে, ওর গায়ে শক্তি আছে। একদম মিষ্টি ভাষায়, ভদ্র ভাষায় পশ্চিমবঙ্গের রাজনীতির পিতামহ ভীষ্ম যাকে বলা হচ্ছে, সেই শিশির অধিকারী ধুয়ে দিলেন কুণাল ঘোষের এই ব্যাপারটাকে। এবার মেন জায়গাটায় আসছে, সত্যিই কি শিশির অধিকারী করাপ্টেড? সত্যিই কি টাকা পয়সার এদিক ওদিক হেরাফেরি তিনি করেছেন? এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি যে উত্তরটা দিয়েছেন সেটা কিন্তু মারাত্মক। তিনি বলেছেন, কিছু প্রশাসনিক ও আইনি জটে আমার একটা জমি আটকে ছিল, সেটার ভ্যালুয়েশন নিয়ে সমস্যা ছিল, তারই ছাপ দেখা গেছে কমিশনে দেওয়া হলফনামায়। অর্থাৎ কুণাল ঘোষরা যেটা নিয়ে বাজার গরম করার চেষ্টা করছেন, আদতে সেটা আসলে কিছুই নয়। এবার অমিত শাহ দপ্তর যখন চিঠির প্রাপ্তি স্বীকার করেছে, নিশ্চয়ই সিবিআই তদন্ত হবে এবং আমার মতে এটা হওয়া উচিত। দুধ কা দুধ পানি কা পানি হওয়া উচিত। এবং সেই দুধ কা দুধ পানি কা পানি যখন হবে, যখন দেখা যাবে যে শিশির অধিকারীর যে স্টেটমেন্টটা, যে সত্যিই সম্পত্তির ইভ্যালুয়েশনের গণ্ডগোলের জেরে একটা প্রশাসনিক ব্যাপার জায়গা থেকে তার বারবার সম্পত্তির উত্থান পতনের এই জায়গাটা দেখা গেছে, তখন কোথায় মুখ লুকোবেন কুণাল ঘোষরা? যে কুণাল ঘোষের দলের রত্নের নাম পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, জ্যোতিপ্রিয় মল্লিক এবং ... আসছে, আরও নাম আসছে। শিশির অধিকারী এই বয়সে এসে নিজের দলের, অর্থাৎ তিনি তৃণমূল সাংসদ, তৃণমূলেরই
মুখপাত্রকে যেরকম ভাষায় আক্রমণ করলেন এবং যেভাবে সত্যিটা সামনে নিয়ে এলেন, তার স্বরূপটা প্রকাশ করলেন, এরপর মুখ দেখাতে পারবেন তো কুণাল ঘোষরা? আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।